কতদূর এগোলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট? এই নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোন সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক 2-3টা ঘটনা দেখে আমার মনে হলো। কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত, এটা কথা বলা দরকার। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে। আমরা হিন্দি সিনেমা যারা দেখি নিয়মিত, সেখানে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সিনেমা দেখে আমাদের যেই ধারণা হতো, অথবা বিক্রম রাঠোর সিং এরকম কঠিন কঠিন নাম থাকতো, তারপর দেখতাম বন্দে মাতরম শব্দ বলে বলে তারা বর্ডারে জীবন দিত, অথবা সেনাবাহিনীর চৌকস ভূমিকা সম্পর্কে হিন্দি সিনেমা দেখে একটা আইডিয়া হয়েছিল, কিন্তু বাস্তবে বিষয়টা আমার কাছে টোটালি ভিন্ন রকম মনে হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। আর বেশি কথা বলছেন, আমরা ভিডিওগুলো একটু বিস্তারিত দেখে আসবো। কতদূর এগোলো নির্বাচন আর প্রশাসনের সংস্কার, কবেই বা হতে পারে ভোট? এই নিয়ে যমুনা নিউজের সাথে বেশ খোলাখুলি কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের তরুণ উপদেষ্টা এবং ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সহকর্মী লামিয়াতি থেকে জানিয়েছেন, কবে নাগাদ বোঝা যাবে দেশ এখন নির্বাচনের পথে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে হবে নির্বাচন, এ নিয়ে ব্যাপক আগ্রহ আর কৌতূহল জনমনে। রাজনৈতিক দলগুলো সংস্কারের পর নির্বাচনের পক্ষে, তবে লম্বা সময়ের পক্ষে নয় কেউই। নির্বাচন যদি প্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কার করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। কবে ভোট হবে এ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে আছে নিজস্ব মত ও যুক্তি। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী বছরই আমরা একটা রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার দেখব। জুলাই আন্দোলনের নেতৃত্বের পর সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম গেল 2 নির্বাচনে অন্য অনেক ভোটারের মতো ভোট দিতে পারেননি তিনিও। এবার নিজেই ভোটের পরিবেশ তৈরির দায়িত্বশীলদের একজন। কেবল নির্বাচন এবং এই একই ব্যবস্থাপনা রেখে, একই কাঠামো রেখে যদি আগের মতোই একটা সরকার আসে, তাহলে তো মানুষের আসলে এই জীবন দেওয়ার কোনো মানে হয় নাই। তাই আমরা যাতে পরিবর্তনটা আসে, এই ধরনের কিছু রূপরেখা আমরা তৈরি করছি, উদ্যোগ নিচ্ছি, এবং পরবর্তীতে যেই সরকারে আসবে নির্বাচিতভাবে তারাও সেটার ধারাবাহিকতা রাখবে। তো কবে নাগাদ সেই নির্বাচন? যমুনা টেলিভিশনকে জানালেন খুব দেরি নয়। বাংলাদেশের মানুষ নির্বাচন প্রত্যাশা করতেছে। একটা বড় প্রজন্ম ভোট দিতে পারেনি, আমি নিজেও কখনো ভোট দিতে পারিনি, ফলে আমরা সেটা অবশ্যই আগ্রহ করি। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। এরই মধ্যে খসড়া ভোটার তালিকা প্রায় চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। এরপর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ। একই সাথে চলবে সংস্কার। রাজনৈতিক দলগুলো ঝালিয়ে নিচ্ছে তৃণমূলে নিজেদের জনপ্রিয়তা। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। সরকারের সাথে কি বিএনপির বড় ধরনের কোনো সংকট তৈরি হতে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে, এরকম একটা প্রশ্ন সাম্প্রতিক 2-3টা ঘটনা দেখে আমার মনে হলো। কেন সেটা মনে হলো এবং সেই সম্ভাবনা কতটুকু আছে এবং কি করা উচিত, এটা কথা বলা দরকার। আমরা খেয়াল করেছি সাম্প্রতিক সময়ে জনাব নাহিদ উপদেষ্টা একটা মন্তব্য করেছেন রাজনৈতিক দলগুলোকে নিয়ে, যেটা আসলে খুবই খুবই বড় ধরনের কনফিউশন তৈরি করবে। সেটার পাল্টা জবাব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দিয়েছেন। এই পাল্টাপাল্টি শুরু হয়েছে এবং কথাগুলো বেশ কঠোর। তার আগে আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডন যখন গিয়েছিলেন, সেখানে থাকতে একটা মন্তব্য করেছেন, সেটা আগে একটু কথা বলে নিতে চাই, পরে গুরুত্বপূর্ণ অংশটায় আসছি। কিছুদিন আগে তিনি গেছেন এবং সম্ভবত 2-1 দিনের মধ্যেই আগেই তিনি ফিরেছেন দেশে। সেখানে তিনি নানান অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে কথাবার্তা বলেছেন। সেখানে সংবিধান নিয়ে তিনি যেভাবে কথা বলেছেন, তার ভাষা আমরা একটু খেয়াল করব। মানবজমিনের হেডলাইন, সংবিধান পরিবর্তনের দায়িত্ব জনগণের, অন্য কারো নয়। আপনারা কারা? তিনি বলছেন সংবিধান পরিবর্তনে বিএনপির দ্বিমত নেই,
সেটা সংবিধান পরিবর্তন বা নতুন করে লিখন যাই হোক না কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কে করবে, এটি করার এখতিয়ার কার? সংবিধান পরিবর্তনের দায়িত্ব হচ্ছে জনগণের, আর জনগণের মালিকানার প্রতিফলন হয় সংসদে। কিন্তু কেউ কেউ বলছেন যে আমরা করে ফেলবো। আপনারা কারা? আপনাদের ম্যান্ডেট কোথায়? কেউ কেউ বলছেন জুলাই আগস্টের ম্যান্ডেট। এটা এভাবে বলা যায় না। আমরা বিএনপির পক্ষ থেকে সংবিধান সংশোধন কিভাবে হবে, কারা করবেন, সেটা নির্বাচিত সরকারের পক্ষ থেকেই হওয়া উচিত, এই ধরনের আলাপ আগে ছিল। কিন্তু আমরা লন্ডনে বসে জনাব আলমগীর যে ভাষায় এটাকে ডিনাউন্স করছেন, ভাষাটা খুবই কঠোর ছিল। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে সরকার যদি কোনো সংবিধান সংশোধনের মতো পরিস্থিতি তৈরি করে বা তৈরি হয়, সেটা বিএনপি এই সরকারের সময় সেটা হোক, সেটা কঠোরভাবে চাইবে না। এবং জানি না যদি সরকার সেদিকে এগিয়ে যায় তারা কি করবে, সেটা প্রতিরোধেরও তাদের দিক থেকে বা অ্যাটলিস্ট চাপ দেওয়ার চেষ্টা তাদের দিক থেকে করবে কিনা এই আলাপ আছে। যদি আমরা এর মধ্যেই জানি সংবিধান সংস্কার কমিশন একটা তৈরি হয়েছে, তারা ফুল সুইং কাজ করছেন, নিজেরা তারা কাজ করছেন, তারা সমাজের বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে বসেছেন, কথা বলছেন, অপিনিয়ন নিয়েছেন, তারা তাদের রিপোর্টেরও চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি পৌঁছে গেছেন। এবং এই রিপোর্ট নিয়ে সাথে আরো অন্যান্য কমিশনের রিপোর্ট নিয়ে প্রধান উপদেষ্টা বারবার বলেছেন দলগুলোর সাথে আলোচনায় বসবেন। কিন্তু বিএনপি যখন বলছে যে তারা সংবিধান সংশোধন করার জন্য আপনারা কারা, মানে এই যে আপনারা কারা, দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি স্ট্রং, তো তাহলে সংবিধান সংক্রান্ত আলোচনায় তারা আদৌ বসবেন কিনা সেটা প্রশ্ন আছে। যদিও প্রত্যেকটা কমিশনে বিএনপি তাদের সংস্কারের প্রস্তাবনা দিয়েছে, সংবিধান সংস্কারে দিয়েছে। সো তার মানে আমরা যেটা ধারণা করতে পারি বিএনপি হয়তো আলোচনা করবে, কিন্তু সংবিধান সংশোধন এই সরকার করার মতো কোনো পথ বের করুক, আমিও টেকনিক্যালিটিসে ঢুকছি না কিভাবে সংবিধান সংশোধন হতে পারে, সেই জায়গাটায় সম্ভবত বিএনপি খুব শক্তভাবে দাঁড়াবে। এবং সেটা যদি হয় সরকারের সাথে, এটা নিয়ে বিএনপির একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা খুবই টাফ একটা কথা এবং এটা নিয়ে আমি ধারণা করি যে সামনে খুব বড় সমস্যা হবে। হেডলাইন প্রথম আলোর এরকম, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। মানে একেবারে ভয়ঙ্কর একটা অভিযোগ জনাব নাহিদ ইসলাম করেছেন। তিনি বলেছেন রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখানে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজি এদের প্রতিনিধিকার সাক্ষাৎকারে এই কথাগুলো বলেছেন বলে বলা হচ্ছে। এখানে স্কটিশ পার্লামেন্টের সাবেক সদস্য এসছেন, কি কি চ্যালেঞ্জ আছে তিনি সেগুলো সব বলছেন, কি কি আছে না আছে। অপপ্রচারের কথা বলেছেন, দেশের বাইরে ঘরে নানান রকম সংকট চলছে, এগুলো সব যোগ করেছেন। কিন্তু জনাব নাহিদ স্পষ্টভাবে বলছেন যে যেহেতু তারা সংস্কার চায় না রাজনৈতিক দলগুলো, তাই তারা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছেন। কারণ যুক্তিটা এইরকম, ব্যর্থ যদি প্রমাণিত হন তারা খুব বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না, তারা সংস্কার করতে পারবেন না, এবং রাজনৈতিক দলগুলো এটাই চাইছে। অত্যন্ত মারাত্মক একটা বক্তব্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটাকে রেসপন্ড করেছেন, রেসপন্ড করার কথা। তিনি বলছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমি জানি না আসলে তিনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু তার এই বক্তব্য রাজনীতি বিরোধী। তারা এই ধরনের বক্তব্য রাখবেন এটা আশা করি না, কারণ রাজনৈতিক দলগুলো সবসময় অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের একটা উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্য আমরা কাজ করছি গত 15 বছর ধরে। আমরা সংগ্রাম লড়াই করেছি। উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না। উনি ঢাকায় ফেরা মাত্রই ওনাকে এই প্রশ্নটা সাংবাদিকরা করেছেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটার জবাব তিনি এভাবে দিয়েছেন। সংঘাতটার আবার একটা লক্ষণ দেখা যাচ্ছে। আমরা খেয়াল করব বিএনপির সাথে নানা ইস্যুতে সরকার, বিশেষ করে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা এবং বাইরে যারা ছাত্র সমন্বয়ক আছেন, আমি একটা কথা বহুবার বলেছি, সমন্বয়করা সরকারের অংশ নন, কিন্তু ওয়াইড একটা পারসেপশন আছে যে এরা সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, মানে এটা এভাবেই মানুষ বোঝে, মানুষ দেখে, এবং তারা রাজনৈতিক দলও সামনে করতে যাচ্ছে, সুতরাং তারাও রাজনীতির মাথায় একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স হয়ে উঠবেন। সো আমরা একটু যদি রিক্যাপ করি, রাষ্ট্রপতিকে যখন সরানোর চেষ্টা হলো, বিএনপি যখন সেটায় বাধা দিল, যখন পরবর্তীতে আমরা দেখেছি যে
সংবিধান বাতিল করে দেওয়ার ব্যাপারে ঘোষণা দিয়ে দিলেন ছাত্ররা, সেটাও বিএনপি তো সংবিধান নিয়ে আমরা অলরেডি বললাম যে সেটা তারা সমর্থন করেনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে যখন আলাপ মাঠে আসলো, তখন যখন বিএনপি প্রথম বলেছিলেন, আমার মনে পড়ে যে তারা চান না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, পরে আবার এটাকে জনগণের হাতে তুলে দেওয়ার কথা বলেছেন, কিন্তু অন্যান্যদের মতো এত সরাসরি একে নিষিদ্ধ করে দিতে হবে এসব বলেননি। সো এটা নিয়েও কিন্তু আমরা দেখেছি যে ইভেন সরকারে থাকা ছাত্র উপদেষ্টা জনাব আসিফ একটা অনুষ্ঠানে ক্লিয়ারলি ইঙ্গিতে বলেছেন যে রাজনৈতিক দলগুলো কেউ কেউ এই চেষ্টা করছে না আওয়ামী লীগ যাতে টিকে থাকে, পুনর্বাসন করে। যদিও সেখানে তিনি বিদেশি দূতাবাসের কথাও বলেছিলেন যে তারাও প্রচুর চাপ দিচ্ছে আওয়ামী লীগ যেন নিষিদ্ধ না হয়। সো আমরা দেখবো একটা ধারাবাহিক রকম এক ধরনের তাদের মধ্যে দ্বিমত ছিল, সেটা আস্তে আস্তে এখন ভাষা কঠোর হতে শুরু করেছে, যেটা সবচেয়ে জরুরি। দ্বিমতের জায়গাটা বোঝা যাচ্ছিল, কিন্তু এটা আস্তে 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 ডিভাইসিভ হচ্ছে, এবং আমি ধারণা করি এটা সাংঘর্ষিক পর্যায়ে যাবার সম্ভাবনা খুব বেশি। কারণ মোটটা একটা জায়গায় দুটো পক্ষের মধ্যে এই দ্বিমত তৈরি হয়েছে, সেটা হচ্ছে সংস্কার কতটুকু এই সরকার করবেন। মানে এই যে গণঅভ্যুত্থান হলো, এই গণঅভ্যুত্থানে যে সরকার তার ম্যান্ডেট কতটুকু, এখানেও আমি মনে করি যে স্টুডেন্টদের সাথে ডক্টর ইউনূসের একটা দ্বিমতের জায়গা তৈরি হয়েছে। কারণ আমি ক্লিয়ারলি মনে করতে পারি ডক্টর ইউনূস ডেইলি স্টার এবং বণিক বার্তার সাথে যে ইন্টারভিউ দিয়েছেন, আমি ভুল না করলে ডেইলি স্টারে উনি এই কথাটা বলেছেন যে এই সরকার শুধু ফ্যাসিলিটেটর, ওনারা সব দলের সাথে বসবেন, বসে ডিসাইড করার চেষ্টা করবেন কতটুকু সংস্কার করবেন, সেটুকু করবেন। উনি এক্স্যাক্টলি এভাবে বলেছেন যদি 100টা সংস্কার প্রস্তাব আসে, সবাই যদি একমত হয় 10টা, তো 10টা করবো, 10টা করে নির্বাচন দেব। এবং উনি বলেছেন যদি দলগুলো বলে সংস্কার প্রয়োজন নেই, তাহলে সংস্কার করবো না, নির্বাচন দিয়ে দেব, আমরা এখানে বসে থাকতে আসিনি, আমাদের সবাই চলে যেতে চাইছে। এসব কথা ডক্টর ইউনূস বলেছে। শেষের অংশটার মধ্যে একটু ক্ষোভ, একটু শ্লেষ ছিল, কোনো সন্দেহ নেই, কিন্তু উনি এটা বলেছেন। এদিকে আবার বিশেষ করে ছাত্র উপদেষ্টারা বলছেন যে এই সরকারকেই অনেক সংস্কার করতে হবে, মানে এই সরকারের নিজের সংস্কারের ম্যান্ডেট আছে, এবং এই সরকার নিজে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, যেটা আমরা সম্প্রতি ডক্টর ইউনূসের আলোচনায় দেখিনি। সুতরাং সরকারের মধ্যেও মতদ্বৈততার জায়গা আছে, এবং বিএনপির সাথে আমি দেখছি যে এই সংকট অনিবার্যভাবেই সামনের দিনগুলোতে দেখা দেবে। এবং এটা দ্বিমতের নিয়ে কোনো সমস্যা নেই, এটা খুব স্বাভাবিক। বাংলাদেশে একটা ট্রেডিশনাল দল যেভাবে চলেছে, সেই দলটা রাতারাতি তার সবকিছু চিন্তা ভাবনা সব পাল্টে ফেলবে, এটা এক্সপেক্ট করা ভুল। তারা নিশ্চয়ই ফিল করছেন যে কিছু কিছু জায়গায় তারা কাজ করতে চান, কিন্তু সেটা নিয়ে তো আসলেও দ্বিমত আছে, বহুজনের সাথে, দলগুলোর মধ্যে দ্বিমত আছে, সরকারের সাথে দ্বিমত আছে, সিভিল সোসাইটিতে যারা বিভিন্ন ইস্যুতে কথা বলছেন দীর্ঘ সময়, তাদের সাথে দ্বিমত আছে। তো এই দ্বিমতগুলো আছে, কিন্তু এখন সরকারের দিক সাথে, সরকারের চাওয়ার সাথে, এবং উপদেষ্টা যেভাবে কথা বলছেন, এবং আমরা একটু আমরা খোলাখুলি কথা বলে ফেলা ভালো। সামনে ছাত্রদের যে দল তৈরি হতে যাচ্ছে, তার সাথে আন্দোলনের একেবারে পুরো ভাগে থাকা এই ছাত্র উপদেষ্টারা, তারা ইনফর্মালিও যদি থাকেন, তাহলে কিন্তু এই সংঘাতটা আরো বড় হয়ে দাঁড়াবে, বা সরকার নিজেও। কারণ এই দল যখন তৈরি হবে, তখন 3 জন ছাত্র উপদেষ্টা যখন দায়িত্বে আছেন, তখন মানুষ বা বিরোধী দল বা বিএনপিও তারা তাকে সরকারের দল, এটাকে কিংস পার্টি হিসেবে ব্র্যান্ডিং এর যে চেষ্টা আছে তার সেটা মনে হবে, এবং তখনই সেই মুহূর্ত থেকেই ওই রাজনৈতিক দল যখন তৈরি হবে, বিএনপি নিজেকে এক ধরনের বিরোধী দল হিসেবে মনে করা শুরু করবার সম্ভাবনা আছে, এবং তখনই সরকারের প্রতিটা আচরণ, প্রতিটা পদক্ষেপকে সে সন্দেহের দৃষ্টিতে দেখবে, এই সম্ভাবনাও তৈরি হয়েছে। সো সামনে আমাদের একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেটা আসলে সংঘাতময় হয়ে ওঠার সম্ভাবনা আছে। কি করা যায় আমার কাছে মনে হয় সেই পুরনো কথা। আমরা বহুদিন তো আলাপ আলোচনার মধ্যে থাকি নাই, আমরা শেখ হাসিনার জমানায় ছিলাম, আমরা ওই সব জমানায় স্বৈরাচারের সময় আমরা কথ্য কথা গ্রামে বলে না এরকম অনেকে, যে হাত থাকতে মুখে কি আলোচনা না, হাত দিয়েই তোমরা সুরাহা করো। সে যুগটা শেষ হয়েছে। আমরা আমাদের প্রচুর ডায়ালগ, প্রচুর কথাবার্তা সরকারের সাথে, বা ইভেন সামনে যে ছাত্রদের দল হতে যাচ্ছে, এটা অলমোস্ট অবভিয়াস, আর খুব অল্প সময়ের মধ্যেই সে দল তৈরি হতে যাবে। সেই দল যখন তৈরি হবে, তাদের প্রচুর ডায়ালগ করা, প্রচুর কথা বলা। আমরা সরকারের
মানে আওয়ামী লীগ সরকারের, আমি রেজিমের বিরুদ্ধে যারা সবাই একসাথে লড়াই করেছি, কেন আমরা সবাই একসাথে আলাপ করতে পারবো না? এই কথাগুলো আমি যখন রাষ্ট্রপতি ইস্যুতে ক্রাইসিস হয়েছে তখনও বলেছি। ঘোষণা করে দেয়া হলো, তারপর কিন্তু ঠিকই আলোচনা করা হলো, অথচ এই জিনিসগুলো আগেই আলোচনা হতে পারতো। দুই পক্ষ একসাথে বসে বা সব পক্ষ একসাথে বসে মোটামুটি একটা কনসেনসাসে পৌঁছার চেষ্টা হতে পারতো। এটা যে শুধুমাত্র সরকারকে দায়িত্ব নিতে হবে, নট নেসেসারিলি। যে নতুন দলটা আসছে তারাও আলাপ আলোচনা করুক, তারাও কথা বলুক, কথা বলে একটা জায়গায় একটু পৌঁছার চেষ্টা করা। আমি এই একটা জায়গাতেই অভাব দেখি। আমি আশা করব আমরা শেখ হাসিনা পতনের পর থেকে আমরা শেখ হাসিনা বিরোধী শক্তিদের মধ্যে এক ধরনের বিভেদ, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় আমরা বিভেদে জড়িয়ে পড়ছি। আমরা একজনকে ব্লেম করছি, ট্যাগ করছি, আমরা ডিনাউন্স করছি, খারিজ করে দিচ্ছি, শত্রু বানিয়ে দিচ্ছি। আমি সমালোচনা হতে পারে, সমালোচনা হওয়ারই কথা, হওয়া উচিত। আমরা সবাই সঠিক কাজ করি না, আবার আমরা কেউ সঠিক করলেও কারো দৃষ্টিভঙ্গিতে সেটা ভুল মনে হতে পারে। সো সমালোচনা হতে পারে, কিন্তু আমরা এই যে পরস্পরকে খারিজ করছি, শত্রু পক্ষ বানিয়ে দিচ্ছি, দ্যাটস ভেরি ব্যাড। বিএনপি দীর্ঘ লম্বা সময় শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই এবং সর্বশেষ এই অভ্যুত্থানের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, ছাত্ররা তো করেছেই। সো এই পক্ষগুলো পরস্পরের মধ্যে যাতে এই সময় এরকম বিভেদে জড়িয়ে না পড়েন, আমি বারবার বলছি, তাদের মধ্যে প্রচুর আলোচনা, প্রচুর যোগাযোগ থাকা খুবই জরুরি। আমরা হিন্দি সিনেমা যারা দেখি নিয়মিত, সেখানে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে সিনেমা দেখে আমাদের যেই ধারণা হতো, অথবা বিক্রম রাঠোর সিং এরকম কঠিন কঠিন নাম থাকতো, তারপর দেখতাম বন্দে মাতরম শব্দ বলে বলে তারা বর্ডারে জীবন দিত, অথবা সেনাবাহিনীর চৌকস ভূমিকা সম্পর্কেও হিন্দি সিনেমা দেখে একটা আইডিয়া হয়েছিল। কিন্তু বাস্তবে বিষয়টা আমার কাছে টোটালি ভিন্ন রকম মনে হলো। মানে সিনেমাতে যা দেখায় নায়কের ভূমিকায়, বাস্তবে কি মানে ভারতের সেনাবাহিনীকে আসলে ভয় পায়? যদি ভয় না পায়, বাংলাদেশের সাথে অন্তত সীমান্তে তাদের এই যে নতুন কর্মসূচি, সেটা আমার কাছে মনে হচ্ছে স্পষ্ট ভয় ছাড়ার কিছু না। পাকিস্তানের সাথে হতে পারে, কারণ পাকিস্তান একটা বড় রাষ্ট্র, পাশাপাশি পারমাণবিক শক্তিধর। ইভেন ভারতের মধ্যে বেশ কিছু যেই ঘটনাগুলো ঘটেছে সেখানে পাকিস্তানের হাত ছিল, এটা বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। কিন্তু এই প্রথমবারের মতন বাংলাদেশের সীমান্তে অযথা কিছু পয়সা খরচ করা শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। আর মাঝখানে ভারতের গণমাধ্যমগুলো বলছিল যে বাংলাদেশ সীমান্তে তারা 35,000 সেনা পাঠিয়েছে, এটাও কিন্তু সত্য এখন মনে হচ্ছে। তার মানে বাংলাদেশকে ভয় পাচ্ছে ভারতের সেনারা। কিন্তু কেন? আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ নিয়ে ভারতের উদ্বেগ, উৎকণ্ঠা কোন লেভেলে গেছে দেখেন। গেল কয়েকদিন আগে একটা নিউজ আসছিল, এটা ভারতের মিডিয়ায় কিন্তু নিউজ দেয়, এরা নিজেদের দেশের নিউজেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে, যে তুরস্কের তৈরি বাইরাক্তার 2 নামক একটা অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন বাংলাদেশ কিনেছে। তো এটা দিয়ে কি করা হবে? এটা দিয়ে ভারতের সাথে আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলো আছে সেখানে নজরদারি করা হবে, চাইলে তাৎক্ষণিক কোনো অভিযান অথবা ছোটোখাটো হামলাও চালাতে পারবে। তো বিশেষ করে গোয়েন্দা নজরদারির কাজে এই বাইরাক্তার 2 ড্রোনটা বাংলাদেশ ব্যবহার করবে না। ভারতের গণমাধ্যমগুলো বলছিল যেটা সীমান্তে পাঠাই দেওয়া হয়েছে, যদিও পরবর্তী সময় আমাদের প্রেস উইং থেকে বলা হয়েছে বিষয়টা গুজব, বাংলাদেশ কোনো ধরনের ড্রোন কিন্তু সীমান্তে পাঠায়নি। এখন আপনার পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক তথ্য বলছে, মানে ভারত সম্পর্কে, যে ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের বরাত দিয়ে পাকিস্তানের এই গণমাধ্যমটি বলছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গেল 8ই ডিসেম্বর এক নতুন উদ্যোগ হাতে নিয়েছেন বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষণ শিবিরের 60তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় কি ভূমিকা হবে সেটা সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ অবস্থানগুলো তুলে ধরেছেন। অমিত শাহ বলছেন, বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো যেগুলো আছে সেগুলোকে পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থা বাস্তবায়ন করবে ভারত। মানে ভারত বাংলাদেশের মধ্যে যে সীমান্ত এরিয়াগুলো আছে সেখানে নানান কিছু করবে ভারতের সরকার। অমিত শাহ বলছিল যে ড্রোন আকাশযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত এন্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। লেজার সজ্জিত এন্টি ড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহজনক, যার ফলে পাঞ্জাবের
পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিষ্ক্রিয়করণ শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আর বর্তমানেও বাংলাদেশের সাথে যে সীমান্তবর্তী মানে সংবেদনশীল এরিয়াগুলো আছে সেখানেও এই এন্টি ড্রোন ইউনিট তারা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে। তো বাংলাদেশের সাথে ভারতের 4096 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। বিএসএফের ওই অনুষ্ঠানে অমিত শাহ বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত সুরক্ষিত করার জন্য চলমান কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম নিয়েও তিনি আলোচনা করেছেন এবং সেটাকে আরও কয়েক ধাপ উন্নতি করার চেষ্টা করছেন। মানে তারা এটা কেন করছে, এন্টি ড্রোন ইউনিট, এটা হচ্ছে কি ধরেন ভারতের সীমানার মধ্যে যদি পাকিস্তানের বা বাংলাদেশের, তো আমরা এখন বাংলাদেশ নিয়ে কথা বলছি, যদি কোনো ড্রোন যায় নজরদারি করার জন্য তাহলে ওইটা তাৎক্ষণিকভাবে ওই ড্রোনকে শনাক্ত করে ওইখানেই উড়িয়ে দেবে। লাইক ইসরায়েলের যেমন আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে না, তো এটা এক ধরনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা ডিফারেন্ট ওয়েতে। যেমন ইসরায়েলের মধ্যে যদি আমাদের ফিলিস্তিন অথবা অন্য কোনো দেশ অভিযান চালায় তখন ইসরায়েলের এই আকাশ প্রতিরক্ষা সিস্টেমগুলো তাৎক্ষণিক আকাশের মধ্যে ওইটাকে চিহ্নিত করে ধ্বংস করে দেয়। তো ভারতও ঠিক সেম স্টাইলে আপনার ইসরায়েলি স্টাইলেই বাংলাদেশ সীমান্তে পাকিস্তান সীমান্তে, পাকিস্তানটা ওটা হইতে পারে জরুরি, বাট বাংলাদেশে কি আসলে এরকম কিছু হয়েছে যে আমরা ড্রোন ট্রোন পাঠাই দিচ্ছি, এটা আমাদের সরকার ক্লিয়ার করছে না, কিন্তু ভারত হালকা নিচ্ছে না। এটা একটা কারণ হইতে পারে যে পাকিস্তান থেকে ট্রাকে করে করে নাকি যে পেঁয়াজ আসছে সেই পেঁয়াজ কাটা নাকি পেঁয়াজ যেতে মানে পাওয়া যেতে পারে, বাংলাদেশ থাকবে না বাংলাদেশ, পেঁয়াজ করলে বের হতে পারে গ্রেনেড। হ্যাঁ খেয়াল আছে তো, ময়ূর পখম নাকি পখা, সেই পখা কিন্তু এরকম বকর বকর কথাবার্তা বলে। সম্ভবত তার নিউজ ভারতের সেনাবাহিনী সিরিয়াসলি নিছে, যার কারণে তারা ভাবতেছে আসলে আমরা ড্রোন ট্রোন পাঠাই দিচ্ছি। হঠাৎ করে ভারতের ভয়ের কারণটাকে আমি নিজেই বুঝলাম। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।